হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পাতাবাহার চতুর্থ শ্রেণীর নরহরি দাস উপেন্দ্র কিশোর রায় চৌধুরী লেখা নরহরি দাস গল্পের প্রশ্ন উত্তরগুলো সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ঠিক আছে? আজকে আমি এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তরগুলো অনেক আছে, তাই দুটো পার্টে হবে। আজকে প্রথম পার্টে আমি তোমাদেরকে 8, 9, 10 এই তিনটে পৃষ্ঠের প্রশ্ন উত্তর সমাধান করে দেখাবো। পরের দিন বাকি যতটা আছে সেটা সমাধান করবো, ঠিক আছে? আগের দিন আমি অলরেডি গল্পটা পড়িয়ে সমাধান করে দিয়েছি। যারা এখনও দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তখন ক্লিক করে ভিডিওটা দেখে নাও। এখানে দেখো 8 নম্বর থেকে কী বলছে, 8 নম্বর পৃষ্ঠা 1 নম্বর থেকে কী বলছে, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী লেখা তোমার প্রিয় একটি বইয়ের নাম লেখো। তাহলে উত্তরটা আমাদের কীভাবে লিখতে হবে? এভাবে লিখবো যে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী লেখা আমার প্রিয় একটি বইয়ের নাম হলো গুপি গাইন বাঘা বাইন। তারপর দেখো 2 নম্বর থেকে প্রশ্ন আছে, তার লেখা গল্প অবলম্বনে তৈরি কোন সিনেমা তুমি দেখেছো? তাহলে উত্তর হবে তার লেখা গল্প অবলম্বনে তৈরি সিনেমা হলো গুপি গাইন বাঘা বাইন। এরকম পূর্ণ বাক্যে আমাদেরকে উত্তরটা কিন্তু দিতে হবে। তারপর দেখো 3 নম্বর থেকে বলছে একটি বাক্যে উত্তর দাও। তাহলে প্রথম প্রশ্ন কি আছে, হ্যাঁ গা তুমি কি খাও? ছাগলছানা ষাঁড়কে কীভাবে এমন প্রশ্ন করেছিল, কি ভেবে এমন প্রশ্ন করেছিল? তাহলে উত্তর হবে হ্যাঁ গা তুমি কি খাও? ছাগলছানা ষাঁড়ের শিং দেখে মনে হচ্ছিল ওটাও ছাগল, তাই ছাগলছানা ষাঁড়কে এমন প্রশ্ন করেছিল। তাই তো, ছাগলছানা ষাঁড়কে দেখে মনে হয়েছিল যে শিং দেখে মনে হয়েছিল যে তার শিং অনেক বড়, সে অনেক মোটা, সে কী খায়, ঠিক আছে? তারপর দেখো প্রশ্ন আছে তোমার, গল্পে বাঘ হলো শিয়ালের মামা আর নরহরি দাস নিজেকে কার মামা দাবি করলো? উত্তর হবে গল্পে বাঘ হলো শিয়ালের মামা আর নরহরি দাস নিজেকে সিংহের মামা বলে কি করেছিল? দাবি করেছিল। তারপর দেখো 3 নম্বর থেকে প্রশ্ন আছে, ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল? উত্তর হবে ছাগলছানা ষাঁড়ের সঙ্গে খুব চমৎকার ভালো ঘাস খাওয়ার জন্য বনে গিয়েছিল। তারপর দেখো 4 নম্বর থেকে প্রশ্ন আছে 3-4, ছাগলছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি? উত্তর হবে ঘাস খেয়ে ছাগলছানার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারেনি, তাই ছাগলছানা সেদিন রাতে বাড়ি ফিরতে পারেনি। তারপর দেখো 5 নম্বর থেকে, অন্ধকারের শিয়াল ছাগলছানাকে কি মনে হয়েছিল? উত্তর হবে অন্ধকারের শিয়াল ছাগলছানাকে রাক্ষস হবে বলে মনে হয়েছিল। এগুলো আমরা প্রত্যেকটা কিন্তু যখন আমরা গল্প পড়েছি বা বুঝিয়েছি তখন আমরা দেখে এসেছি। তারপর 6 নম্বর থেকে, বাঘ শিয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল কেন? উত্তর হবে বাঘের বাড়িতে নিমন্ত্রণ খেয়ে শিয়াল নিজের গর্তে গিয়েছিল, কিছুক্ষণ পরে আবার ফিরে আসতে দেখে বাঘ আশ্চর্য হয়েছিল। শিয়াল কিছুক্ষণ পর আবার ফিরে গিয়েছিল বাঘের বাড়িতে, না কারণ কি তার গর্তের ভিতরে ছাগলছানা ছিল। তারপর দেখো 7 নম্বর থেকে, শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল? উত্তর হবে বাঘের লেজের সঙ্গে শিয়ালকে বেঁধে নিলে তখন শিয়াল নিজের গর্তে ফিরে যাবে, এই শর্তে শিয়াল বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল। তারপর দেখো 8 নম্বর থেকে, ছাগলের বুদ্ধির কাছে বাঘ কিভাবে হার মানল? উত্তর হবে ছাগলছানা যখন দূর থেকে দেখতে পেল শিয়াল আর বাঘ একসঙ্গে আসছে, তখন সে বলল, দূর হতভাগা, তোকে আমি 10টা বাঘ আনতে বলেছিলাম আর তুই একটি বাঘ নিয়ে এলি, তাও আবার লেজে দিয়ে দড়ি। কথাটা শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। সে ভাবল যে নিশ্চয় শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে, তখন সে পালালো। এভাবেই ছাগলের বুদ্ধির কাছে বাঘ হার মানল। ঠিক আছে, আমি সুন্দর করে রিডিংগুলো পড়ে দিচ্ছি, উত্তরগুলো রেডি করে রেখেছি, না বুঝতে পারলে মুখে বলে দিচ্ছি, একটু শুনে নেবে, ঠিক আছে? তারপর দেখো 4 নম্বর দাগের এখানে বলছে নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করতে বলছে। তাহলে এখানে যে বর্ণগুলো দেওয়া আছে এগুলো এলোমেলো দেওয়া আছে, আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। তাহলে প্রথমটা হবে ভয়ানক, তারপরটা হবে সর্বনাশ। দেখো প্রথমটা হবে ভয়ানক, তারপরটা হবে দন্তস্ব বয়রে দন্তনাকার তালবস্য, তারপর হবে সারা রাত দন্তসাকার রয়াকার ত সারা রাত, তারপরটা হবে অন্ধকার অ দন্তনে ধ কয়াকার র, তারপর হবে নিমন্ত্রণ দন্তনশ্রী ম দন্তন তৈর ফলা দন্তন্য, তারপর দেখো ছাগল ছানা ছয়াকার গল ছাগল ছয়াকার দন্তনাকার ছানা। তারপর দেখো 5 নম্বর থেকে বলছে নিজের ভাষায় বাক্যে সম্পূর্ণ করো। তাহলে এখানে দেখো নিজের ভাষা আমাদেরকে বাক্যটা সম্পূর্ণ করতে বলছে। যেখানে মাঠের পাশে বন আছে দিয়ে একটা ড্যাশ দিয়ে দিচ্ছে, তাহলে এখানে আমাদেরকে বসতে হবে। তাহলে কি লিখবো? সেখানে অনেক জীবজন্তু দেখা যায়। এটা বাক্যটা আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। ওটা কিন্তু যেটা দেওয়া আছে বইয়ে বাক্যটা সম্পূর্ণ করা নেই, আমাদেরকে নিজেকে বাক্য সম্পূর্ণ করতে হবে। তারপর দেখো 2 নম্বর থেকে, সেই বনের ভিতরে উত্তর হবে একটি গর্ত ছিল। তুমি তোমার নিজের মতো করে কি করতে পারো? বাক্য সম্পূর্ণ করতে পারো। ছাগল ছানাটা ভারী বুদ্ধিমান ছিল, আমি সম্পূর্ণ করলাম বাক্যটা। বাঘ শিয়ালকে এতটা দেওয়া ছিল, বাক্য করলাম, তাড়া করলো, যেটা বাক্য সম্পূর্ণ করবে সেখানে তার নিচে একটা আন্ডারলাইন করে দেবে। তারপর দেখো বাঘ ভাবি আমি জঙ্গলের রাজা হব। তারপর দেখো এখানে 6 নম্বর দাগে কি বলেছে,
নম্বর দাগে বলছে একই অর্থের শব্দ পাশের শব্দজুড়ি থেকে খুঁজে নিয়ে পাশাপাশি লেখো। তাহলে আমাদেরকে এখানে পাশে শব্দতে ঝুড়িতে দিয়ে দিয়েছে একই শব্দ আমাদেরকে কিন্তু লিখতে হবে। যেন বন থেকে জঙ্গল হবে এরকম, তাহলে কি হবে, বন থেকে হবে জঙ্গল, ছাগল থেকে হবে অজ, আশ্চর্য থেকে হবে অবাক, একই শব্দ, সাজা থেকে শাস্তি, তৃণ থেকে ঘাস। তারপর দেখো 7 নম্বরে কি বলছে, বর্ণ বিশ্লেষণ করে নিচে ফাঁকা ঘরগুলিকে ভর্তি করতে বলছে। তাহলে পাহাড়ের বর্ণ বিশ্লেষণ কী হবে, তাহলে পয় হসন্ত যোগ আ যোগ হয় হসন্ত যোগ আ যোগ রয় হসন্ত, এটা কি পাহাড়। এখানে আমাদেরকে যেগুলো দেওয়া নেই বাকিগুলো বসিয়ে করতে হবে। এটা তোমরা বাড়িতে বসে নিজেরা করবে, আমি এখানে উত্তর খাতায় দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো মস্ত, তাহলে মস্ততে কী হবে, ময় হসন্ত যোগ ও যোগ দন্ত হসন্ত যোগ ত যোগ ও। সন্ধে থেকে দন্ত হসন্ত যোগ ও যোগ দন্ত হসন্ত যোগ ধ হসন্ত যোগ এ, সন্ধে। তারপর দেখো অন্ধকার, অ যোগ দন্ত হসন্ত যোগ ধয় হসন্ত যোগ অ যোগ কয় হসন্ত যোগ আ যোগ রয় হসন্ত, অন্ধকার। তারপর দেখো 50, পয় হসন্ত যোগ ও যোগ ইয় হসন্ত যোগ চয় হসন্ত যোগ আয় হসন্ত তালবস্য হসন্ত, 50। তারপর আস্পর্ধা, আ যোগ দন্ত হসন্ত যোগ পয় হসন্ত যোগ অ যোগ র যোগ ধয় হসন্ত যোগ আ, আস্পর্ধা। ব্যস্ত, বয় হসন্ত যোগ অন্তস্থ জয় রে হসন্ত যোগ অ যোগ দন্ত হসন্ত যোগ তয় হসন্ত যোগ অ, ব্যস্ত। তারপর নিঃশ্বাস, দন্ত হসন্ত যোগ হস্যই যোগ তালবস্য হসন্ত যোগ বয় হসন্ত যোগ আ যোগ দন্ত হসন্ত, নিঃশ্বাস। তারপর দেখো 8 দেয় কি বলছে, নিচের কথাগুলির মধ্যে কোনটি বাক্য আর কোনটি বাক্য নয় সেটা আমাদেরকে ঠিক চিহ্ন বা ভুল চিহ্ন দিয়ে জানাতে বলছে। তাহলে এখানে মাঠের পাশেই বন, এটাই ঠিক, তাহলে আমরা ঠিক চিহ্ন দিলাম। তাও কি হয়, এটাও ঠিক চিহ্ন দিলাম। তারপর দেখো কি বলছে, যেটা বাক্য নয় সেটা আমাদের বাক্য করতে বলছে। তাহলে আমি সেখানে গেলে, তাহলে এটা তো বাক্য সম্পূর্ণ হলো না, তার আগে দেখো নরহরি দাস এসে, তাহলে বাক্য সম্পূর্ণ হলো না, তাহলে বাক্য সম্পূর্ণ করব নরহরি দাস এসে গিয়েছে। তারপর দেখো আমি সেখানে গেলে, তাহলে বাক্য সম্পূর্ণ হলো না, এর সম্পূর্ণ বাক্য কী হবে, আমি সেখানে গেলে অনুষ্ঠান চালু হবে। তারপর দেখো ছাগল ছানা বাড়ি ফিরে এলো, তাহলে সম্পূর্ণ বাক্যটা ঠিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর দেখো 9 নম্বর থেকে এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে বলছে। এখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো এলোমেলো দেওয়া আছে, আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। তাহলে প্রথমটা হবে, গর্তের ভিতরে একটা ছাগল ছানা থাকতো। 2 নম্বর দাগে হবে, তোকে দিলুম 10 বাঘের কড়ি। তারপর দেখো 3 নম্বর দাগে হবে, সে রাগ আর কিছুতেই গেল না। 4 নম্বর দাগে হবে, তুমি তো তাহলে 2 লাফেই পালাবে। 5 নম্বর দাগে হবে, এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো। ঠিক আছে, এবার দেখো 10 নম্বর দাগে পৃষ্ঠা কি বলছে, বাক্য রচনা করতে বলছে। তাহলে এখানে মস্ত, জন্তু, চমৎকার, বুদ্ধিমান, নিমন্ত্রণ, এগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। তাহলে আমরা বাক্য রচনা করে কীভাবে লিখছি দেখো, তাহলে মস্ত দিয়ে আমরা বাক্য রচনা কী লিখবো, সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। তুমি এছাড়াও অন্য রকমভাবে নিজের মতো করে বাক্য রচনা লিখতে পারো। তারপর জন্তু দিয়ে কী বাক্য রচনা লিখতে পারি, গর্তের ভিতরে কীরকম একটা জন্তু ঢুকে রয়েছে। তারপর চমৎকার, খরগোশ বাচ্চাটি দেখতে খুব চমৎকার। তো বুদ্ধিমান দিয়ে বাক্য রচনা, শিয়াল খুব বুদ্ধিমানী প্রাণী। তারপর দেখো নিমন্ত্রণ দিয়ে বাক্য রচনা, আজকে আমি একটা নিমন্ত্রণ খেতে যাব। এবার দেখো 11 নম্বর থেকে বলছে, এলোমেলো ঘটনাগুলিকে সাজিয়ে লেখো। এখানে যে সমস্ত ঘটনাগুলো দেওয়া আছে এগুলো সব এলোমেলো দেওয়া আছে, আমরা যে গল্পে পড়ে এসেছি সেগুলো আমাদেরকে পরপর সাজিয়ে লিখতে হবে। দেখো আমি তোমাদেরকে এখানে 1 নম্বর পরপর সাজিয়ে দাগ নম্বর দিয়ে করে দিয়েছি, তোমরা বইয়েতে 1 নম্বর 2 নম্বর আমার থেকে মিলিয়ে করে নিতে পারো, কিংবা এমনি সোজাসুজি সাজিয়েও লিখতে পারো। তাহলে 1 নম্বর দাগে হবে, দেখো ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনে যেতে চাইলো, এটা এই ঘটনাটা প্রথমে ঘটেছিল। তারপরে ঘটেছিল, একথা শুনে ষাঁড় তাকে নিয়ে বনে গেল, এটা তারপরে হবে। তারপর দেখো খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না, 3 নম্বর দাগ। 4 নম্বর দাগ হবে, সেদিন রাতে একটা গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকলো। তারপর দেখো 5 নম্বর দাগ হবে, সেই গর্তটা ছিল এক শিয়ালের। 6 নম্বর দাগে হবে, শিয়াল ফিরে এসে গর্তের ভিতরে কে ঢুকেছে তা জানতে চাইলো। 7 নম্বর দাগের হবে, ছাগলছানাটি ভারী বুদ্ধিমান ছিল, সে বললে 50 বাঘে মোর এক গ্রাস, এটা 7 নম্বর দাগ ঘটনা। তারপরে কি ঘটেছিল, শিয়াল গেল বাঘের কাছে নালিশ জানাতে, 8 নম্বর ঘটনা। 9 নম্বর ঘটনা কী হবে, শিয়াল বাঘের সঙ্গে ও সেই গর্তের কাছে যেতে ভয় পাচ্ছিল, 9 নম্বর ঘটনা। তারপর দেখো 10 নম্বর দাগের ঘটনা কী হবে, বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, 10 নম্বর ঘটনা। 11 নম্বর ঘটনা, ছাগলছানা বলল, দূর হতবাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি, এটা 11 নম্বর ঘটনা ঘটেছিল। তারপরে কি ঘটেছিল, সে শুনে বাঘ 25 হাত লম্বা এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো, এটা 12 নম্বর ঘটনা। তারপরে লাস্ট ঘটনা, সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো, এটা হলো লাস্ট ঘটনা। এভাবে আমি তোমাদেরকে সাজিয়ে দিয়েছি, বইয়ে কিন্তু উল্টোপাল্টা দেওয়া আছে।
তারপর দেখো 12 নম্বর থেকে কি বলছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। তাহলে এখানে দেখো প্রথম প্রশ্ন আছে, এই গল্পে কাকে তোমার বুদ্ধিমান বলে মনে হয়েছে 1 নম্বর। 2 নম্বর, তোমার এমন মনে হওয়ার কারণ কি। তাহলে দুটো উত্তর হবে। প্রথমে লিখবো যে এই গল্পে আমার ছাগল ছানাটিকে বুদ্ধিমান বলে মনে হয়েছে, এটা একটা বাক্য হয়ে গেল, এটা একটা প্রশ্ন উত্তর হয়ে গেল। তারপরে কি জানতে চেয়েছে, তোমার এমন মনে হওয়ার কারণ কি। তাই এরকম একটা বক্স করে লিখবে, আমার এমন মনে হওয়ার কারণ ছাগল ছানাটি ছিল খুবই ছোট, সে তার বুদ্ধিকে কাজে লাগিয়ে শিয়াল এবং বাঘ দুজনকেই ভয় পাইয়ে দিয়েছিল। তারপর দেখো 2 নম্বর থেকে প্রশ্ন কি বলছে, বুদ্ধি যার বল তার, এই কথাটির সত্যতা প্রমাণিত হয়েছে এই গল্পে। এরকম অন্য কোন গল্পে তোমার জানা থাকলে বলো। তাহলে এরকম একটা গল্প হলো খরগোশ আর সিংহের গল্প। এছাড়াও তুমি অন্য কোনো গল্প জানলে বলতে পারো। তারপর দেখো 13 নম্বরে কি বলছে, গল্প থেকে অন্তত 5টি সর্বনাম খুঁজে নিয়ে লেখো এবং সেগুলো ব্যবহার করে একটি করে বাক্য লিখতে বলছে। তাহলে আমরা গল্প থেকে 5টি সর্বনাম লিখতে, প্রথমে হচ্ছে সে দিয়ে আমি কী বাক্য রচনা লিখতে পারি, সে আমার খুব ভালো বন্ধু। তারপর তার একটা সর্বনাম, তার দিয়ে বাক্য রচনা লিখতে কী পারি, তার মা আমাকে রুটি খেতে দিয়েছে। তারপর দেখো আমি একটা সর্বনাম, আমি দিয়ে কী বাক্য রচনা লিখতে পারি, আমি রোজ স্কুলে যাই। তারপর তুমি দিয়ে কী বাক্য রচনা লিখতে পারি, তুমি আজকে কোথায় যাবে। তারপর যে দিয়ে বাক্য রচনা কী লিখতে পারি, যে যার কাজ সে তার করো। তারপর দেখো 14 নম্বর থেকে কী বলছে, কারণ কি লেখো, ছাগলছানা গর্তের বাইরে যেতে পেতো না, এর কারণটা কি। তাই উত্তর কি হবে, ছাগলছানা তখনও বড় হয়নি, অর্থাৎ সে ছোট ছিল, তাই গর্তের বাইরে যেতে পেতো না, এটাই উত্তর। তারপর দেখো 2 নম্বর থেকে, ষাঁড় এসে বললো এখন চলো বাড়ি যাই। তাহলে কারণটা কি, সন্ধে হয়ে গিয়েছিল, তাই ষাঁড় এসে বললো এখন চলো বাড়ি যাই। তারপর দেখো শিয়াল ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে। তাহলে কারণটা কি, ছাগল ছানাটা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারের ভেতরে ভালো করে দেখতে পেল না, তাই সে ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে। তারপর দেখো 4 নম্বর থেকে, বাবা গো বলে সেখান থেকে দে ছুট শিয়ালের, কেন, কারণ ছাগল ছানাটা যখন নিজেকে সিংহের মামা আমি নরহরি দাস বলে দাবি জানিয়েছিল এবং বলেছিল 50 বাঘে মোর এক গ্রাস, তা শুনে শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট। তারপর দেখো 5 নম্বর থেকে, বাঘ ভয়ানক রেগে বললে বটে তার এত বড় আস্পর্ধা। তাহলে উত্তর কী হবে, শিয়াল হাঁপাতে হাঁপাতে বললে মামা সর্বনাশ হয়েছে, আমার গর্তে এক নরহরি দাস এসেছে, সে বলে কিনা যে 50 বাঘে তার এক গ্রাস, তা শুনে বাঘ ভয়ানক রেগে বললে বটে তার এত বড় আস্পর্ধা। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল পার্ট 1 এর 10 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। পরের দিন আমরা বাকি পার্ট 2 এ যতগুলো ভিডিও যতগুলো প্রশ্ন আছে বাকিগুলো পুরোটাই সমাধান করব। তাহলে ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।